আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ, এই বায়ু দূষণ অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে জেনজেড স্কুল, তোমরা এই জেনজেড স্কুলটিও সাবস্ক্রাইব করে রাখবা। আজ আমরা আলোচনা করব হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো আমরা জানি দুই ধরনের রচনামূলক প্রশ্ন আছে, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন এবং আরেকটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো মূলত আজ আমরা আলোচনা করব দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্নগুলো সেগুলো নিয়ে। তো প্রথমে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব পদার্থের অবস্থা। তো এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। এক নম্বর হচ্ছে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়, কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আরো একটা প্রশ্ন করেছে খ নাম্বার এ বি সি, এই তিন অবস্থায় পদার্থের গতিশীলতা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক শক্তি বলা হয়ে থাকে। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। কণাগুলো কি করে, আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কণার গতিতত্ত্ব। একটু খেয়াল করো, মনে করো একটা পাত্রে তুমি একটা কঠিন পদার্থ, সাপোজ এখানে বরফ নিলে, বরফ যদি নেওয়া হয় তো বরফের কণাগুলো এরকম খুব কাছাকাছি থাকে, তাই না? একটা কণা এর মধ্যে ফাঁক খুবই কম থাকে। তো এই যে মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব বলা হয়। এখন এইটাকে যখন আমরা তাপ দেব, তাপ দিলে যখন এটা তরলে পরিণত হবে, কিভাবে তরলে পরিণত হবে, এই কণাগুলো ছোটাছুটি বৃদ্ধি পাবে, ছোটাছুটি বৃদ্ধি পেয়ে কণাগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, তখন আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে। আর আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে এদের ভিতর শক্তিটা কমে যাবে, তখন এটা হয়ে যাবে তরল। এটাকে যদি আরো তাপ দেওয়া হয়, তাপ দিলে কি হবে, এটার কণাগুলো অনেক দূরে দূরে সরে যাবে, কারণ ছোটাছুটি অনেক বেশি হয়ে যাবে, তখন এটা হবে গ্যাসে পরিণত হয়ে যাবে। আবার এটাকে যদি ঠান্ডা করি, তরলে পরিণত হবে কিভাবে, এই কণাগুলো কাছাকাছি আসবে, তারপর আরো ঠান্ডা করলে কণাগুলো আরো কাছাকাছি আসবে, আরো ঠান্ডা, আরো কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে যাবে তখন। ঠিক আছে, এই যে তত্ত্ব, এইভাবে ব্যাখ্যা করার যে তত্ত্বটা, একে বলা হয় কণার গতিতত্ত্ব। এবিসি এই তিন অবস্থায় পদার্থের গতিশীলতা ব্যাখ্যা করো। দেখো এখানে যে অবস্থাটা রয়েছে, এই অবস্থাটা হচ্ছে সলিড, পানির, মানে এটা হচ্ছে বরফ, এটাকে তাপ দিলাম, এটাও পানি থাকলো, তবে এটা হয়ে গেল লিকুইড, এটা পানি হয়ে গেল, যেটাকে আমরা পানি বলি। আর এটাকে যদি আমরা আরো তাপ দিই, তখন এটা কি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। আবার একই অবস্থা দেখো, যখন তাপ বর্জন করতেছে, মানে তাপ যখন ছেড়ে দিচ্ছে, মানে ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা করলে আবার গ্যাসটা তরল হয়ে যাচ্ছে। আবার সেই গ্যাস যদি আরো তাপ বর্জন করে, মানে আরো ঠান্ডা অবস্থায় হয়, তখন এটা বরফে পরিণত হয়ে যায়। তো উল্লেখিত এই অবস্থার অণুসমূহ পরস্পরের খুবই সন্নিকটে অবস্থান করে, তাই এ অবস্থা হচ্ছে পানি H2O এর কঠিন অবস্থা বা বরফ। বি অবস্থার অণুসমূহ পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থান করে, তাই বি অবস্থাটি হচ্ছে তরল বা পানি। ঠিক আছে, সি অবস্থার অণুসমূহ পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, তাই সি অবস্থাটি হচ্ছে জলীয় বাষ্প। আমরা জানি পদার্থের কণাসমূহ যত তাপ গ্রহণ করবে তাদের গতিশক্তি তত বৃদ্ধি পাবে, তাই না? এভাবে গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় তাদের আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে। যেমনটা আমরা এখানে দেখলাম, এটা আছে বরফ ছিল, বরফ, তাই না? বরফের কণাগুলো পরস্পরের খুবই কাছাকাছি ছিল, যখন তাপ দেওয়া হচ্ছে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, মানে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাচ্ছে। আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে আন্তঃআণবিক শক্তি কমে যায়, তখন এটা দূরে দূরে সরে যাচ্ছে, তখন এটা পানিতে পরিণত হচ্ছে। এটাকে আরো যখন তাপ দেওয়া হচ্ছে, তখন এটা গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, গ্যাস, কারণ এখানে গতিশক্তি অনেক বেড়ে যায় কণাগুলোর, এবং কণাগুলো অনেক দূরে দূরে সরে যায়। এভাবে এটা হয়, ফলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায়, যার ফলে তাপ গ্রহণে তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে এবং আরো তাপ প্রয়োগ করলে বাষ্পে বা গ্যাসে পরিণত হয়। অর্থাৎ পদার্থের গতিশক্তি যতই বৃদ্ধি পেতে থাকে, ততই কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন চলে গেলাম, আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে কি বোঝায় এবং ব্যাখ্যা করো এটাকে। এখানে আবার চিত্র দিয়ে দিচ্ছে খ নম্বর, চিত্রগুলো লক্ষ্য করো, চিত্রগুলোর মধ্যে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি এবং কেন। তো একটা কথা আমি তোমাদেরকে বলেছি, আবার বলতেছি, সেটা হচ্ছে আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব, এটা একটার একটা কি বলতো, ইনভার্স। মানে আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে আন্তঃআণবিক শক্তি কি হয়ে যায়, কমে যায়। আর আন্তঃআণবিক শক্তি যদি বেড়ে যায়, তাহলে আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, এরকম সম্পর্ক। এখন
চিত্রগুলো লক্ষ্য করবো তার আগে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি কাকে বলা হয়। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো যে শক্তির প্রভাবে একে অপরকে আকর্ষণ করে থাকে সে শক্তিকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক বল বলা হয়ে থাকে। ঠিক আছে, আন্তঃআণবিক শক্তিও বলা হয়। আচ্ছা, যখন কণাগুলোর ভেতরে আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাসমূহ খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। বুঝছো, এটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। বুঝছো, যে পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে যে শক্তির কারণে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন পরের প্রশ্ন বলছে যে চিত্রগুলোর মধ্যে কোনটির আণবিক শক্তি সবচেয়ে বেশি এবং কেন। খেয়াল করি যদি আমরা একটু, এ হচ্ছে কঠিন পদার্থ, বি হচ্ছে তরল এবং সি যে পদার্থটা সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখন এ যে তরল কঠিন পদার্থের কণাগুলোর ভিতরে দেখো কোনো মানে ফাঁকা নাই, দেখাও যাচ্ছে না যে এটা ফাঁকা আছে কিনা। তো এটা ফাঁকা নেই বললেই চলে, তাই না? ফাঁকা থাকেও না, খুবই কম থাকে। আর এখন এর ভিতর দেখো, এই জন্য কোনো কঠিন পদার্থের ভিতর আমরা হাত দিলে আঙ্গুল ঢোকাইলে আঙ্গুল কিন্তু ঢোকে না, তাই না? কিছু কিছু কঠিন পদার্থ আছে সেগুলোর ভিতর ঢোকে, যার ভিতরে এরকম ফাঁকা থাকে। আবার এখানে তরল পদার্থ, যেমন দেখো মনে করো আটার দলা, একটু কঠিন পদার্থ, কিন্তু এর ভিতরে হাত দিবা ওর ভিতরে হাত ঢুকে যাবে, তাই না? কারণ নরম অবস্থায় থাকে সেরকম। আর এখানে কঠিন পদার্থ থেকে তাপ গ্রহণ করে বি বস্তুটা তাপ গ্রহণ করেছে এবং দেখো অনুগুলোর যে পরমাণু কণাগুলো আর কি পরস্পর থেকে একটু দূরে সরে গেছে। ঠিক আছে, দূরে সরে যাওয়ার কারণে, কেন সরে গেছে? কারণ দূরে সরে গেছে জানো আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গেছে। এরপরে তাপ দেওয়া হচ্ছে আরো, কণাগুলো গতিশক্তি আরো অনেক দূরে দূরে সরে গেছে, এই জন্য দেখো এখানে শক্তি কমে গেছে এবং কণাগুলো অনেক দূরে দূরে সরে গেছে। এইটাই হচ্ছে ব্যাখ্যা করতে হবে যে এবিসি চিত্রগুলো যথাক্রমে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থাকে নির্দেশ করে। এ যেহেতু কঠিন পদার্থ সেহেতু এ পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এই পদার্থের অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এবং সহজে নড়াচড়া করে না। অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে। এখানে আমরা জানি আন্তঃআণবিক দূরত্ব যত কম হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তত বৃদ্ধি পায়। বি এবং সি চিত্রে যথাক্রমে তরল এবং গ্যাস হয়, এদের আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের তুলনায় বেশি, ফলে আন্তঃআণবিক শক্তি বা অথবা আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটো পার্থক্য লেখো এবং এখানে আরেকটা দিয়ে দিয়েছে বিক্রিয়া দুইটা। নাইট্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়েছে, কার্বন আর হাইড্রোজেন মিলে মিথেন উৎপন্ন হয়েছে। বিক্রিয়া দিয়ে উৎপন্ন গ্যাসসমূহের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি? দেখো, গ্যাস বলতে এখানে এই যে অ্যামোনিয়া NH3 কে বোঝানো হয়েছে আর এখানে মিথেন CH4। পরীক্ষায় তোমাকে এরকম আসতে পারে, দেখো N2H2 সমান A তৈরি হয়েছে। তো এ তো কি, এ যৌগটা কি তোমার এটা জানতে হবে, যেটা হচ্ছে অ্যামোনিয়া NH3। এই যে যেহেতু এখান থেকে আমি জানিয়ে দিলাম, আবার এটা হচ্ছে মিথেন, এইভাবে আসতে পারে। এখন দেখো প্রথম যেটা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে দুইটা পার্থক্য। ব্যাপন হলো সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অণুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া, মানে ধীর প্রক্রিয়া। ঠিক আছে, দেখো ব্যাপন হয় এটা নিজে নিজে হয়, স্বতঃস্ফূর্ত ভাবে হয়, সমভাবে হয়, একদম কোনো বাইরে থেকে কোনো চাপ দেওয়া লাগে না। ঠিক আছে, একদম যে প্রক্রিয়ায় কি করে দ্রাবক অণুগুলো অধিকতর ঘনস্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমভাবে বিচরণ করে, এটাকে বলা হয় ব্যাপন। কিন্তু নিঃসরণ হলো অধিক চাপ, অবশ্যই চাপ দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এভাবে। আর এটা হচ্ছে গ্যাসের দ্রুত প্রক্রিয়া, এটা অনেক দ্রুত ঘটে। 2 নম্বর হচ্ছে ব্যাপনের বেলায় আধারের ভেতরে এবং বাইরে একই চাপ থাকে, মানে যে গ্যাস এই যে পাত্রে থাকে, যে পাত্রে গ্যাসটা মানে ব্যাপন সংঘটিত হয়, মনে করো এখানে সেন্টের মুখ খুলে রাখলে বাইরেও যে চাপ থাকে ভিতরেও সেই চাপ থাকে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণের বেলায় আধারের ভিতরে অধিক চাপ থাকে, বাইরের কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থা থাকে। মনে করো একটা বডি স্প্রে কে যখন আমরা এরকম চাপ দিয়ে বের করি, অথবা মনে করো একটা সিলিন্ডার ফুটো করে দেওয়া হলো, সেখান থেকে অনেক জোরে গ্যাসগুলো বের হতে থাকবে এরকম। এরপরে দেখো পরেরটা বলছে যে ওই বিক্রিয়া মানে ওই যে প্রদত্ত বিক্রিয়া 1 নং এবং 2 নং উৎপন্ন যৌগগুলো হলো NH3, হ্যাঁ অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, এবং CH4 এটার নাম হচ্ছে মিথেন। ঠিক আছে, যৌগগুলোর দিকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে অ্যামোনিয়া, এই যে NH3, তাই না? এটা উৎপন্ন হচ্ছে, এটার নাম কি অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া। আর CH4 এটা হচ্ছে মিথেন, এটা কি বলা হয়? মিথেন গ্যাস। মিথেন গ্যাস। এখন
বলছে যে এই দুইটার মধ্যে কার কি বেশি বলতো, কার হচ্ছে ব্যাপন হার বেশি হবে, ঠিক আছে, নির্ণয় করতে হবে। তো আমাদের ব্যাপন হার বেশি কার এটা নির্ণয় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যামোনিয়া এবং মিথেনের কি বের করতে হবে জানো, আণবিক ভর বের করতে হবে। খেয়াল করো এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 যোগ এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, আর এখানে কয়টা হাইড্রোজেন আছে 3টা, এই 3 কে 3 আর এই 14 যোগ করলে কত হয়, এখানে হয় 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হলো কত 17। আবার এখানে মিথেন CH4 মিথেনের ক্ষেত্রে কত হবে, কার্বনের পারমাণবিক ভর কত 12, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা 4টা, তো 4টা হাইড্রোজেন 4 গুণ করে দিলাম 12 আর 4 গুণ করলে কত হয় 16 হয়ে, যোগ করলে কত হয় 16 হয়। এখন এই যে 16 এর পরের ধাপে কি করতে হবে, এটা পরের ধাপে আছে যে আণবিক ভর, দেখো আণবিক ভর বেশি হলে সেখানে কি হয়, ব্যাপন হার কম হবে, ঠিক আছে, কম হবে। এইটা হচ্ছে মূল কথা, বুঝছো? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা আণবিক ভর বের করতে হবে আর এতটুকু লিখতে হবে যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়। তাহলে এখানে আণবিক ভর বেশি কার বলতো, অ্যামোনিয়া NH3 এর বেশি, আর কম কার মিথেনের, যেহেতু যার কম তার ব্যাপন হার বেশি হবে, তাহলে এখানে ব্যাপন হার বেশি হবে CH4 মানে মিথেনের। এভাবে তোমরা বের করে এটাই লিখতে পারো, ঠিক আছে, যে 2 নং যৌগের ব্যাপন হার বেশি হবে, মানে মিথেনের ব্যাপন হার বেশি হবে। আশা করি আমরা এটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন বলছে নিঃসরণ ও ব্যাপনের মধ্যে দুটি ভিন্ন প্রক্রিয়া কেন, এবং এখানে H2 এবং অ্যামোনিয়া গ্যাস দুটির ব্যাপনের হার তুলনা করো। একইভাবে রিপ্লাই এটার উত্তর দিতে হবে, তাই না? দেখো এখানে বলছে যে প্রথম প্রশ্ন যেটা ক নাম্বার, ব্যাপন এবং নিঃসরণ দুটি ভিন্ন প্রক্রিয়া, কারণ ব্যাপন হলো সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অণুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর মানে কি ধীর প্রক্রিয়া, অন্যদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া। আবার ব্যাপনের বেলায় আধারের ভিতরে, আধার মানে কি, মানে যে পাত্রে রাখা হবে, ঠিক আছে, যে পাত্রে এই ব্যাপন সংঘটিত হবে সেই পাত্রকে বলা আছে আধার। আধারের ভিতরে এবং বাইরে একই কি বায়ুমণ্ডলীয় চাপ থাকে। অন্যদিকে নিঃসরণের বেলায় আধারের ভিতরে এবং বাইরে মানে একটু আগে যেটা আমরা পার্থক্য লিখলাম না ওটাই, বুঝছো? এই জন্য এটা দুইটা ভিন্ন প্রক্রিয়া। এখন পরের প্রশ্নটা কি, দেখো পরের প্রশ্নটা হচ্ছে এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি, হ্যাঁ, তো এটা তুলনা করতে হবে কার কম। একদম সেম ভাবে করতে হবে প্রত্যেকটা। দেখো এখানে হাইড্রোজেন H2 এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর কিভাবে বের করতে হবে, একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর তার সাথে 2 গুণ করলে 2 হয়, আর অ্যামোনিয়া NH3 আছে এর আণবিক ভর কত হবে, এখানে নাইট্রোজেনের কত 14 আর এখানে হাইড্রোজেন কয়টা আছে 3টা, একটা হচ্ছে 1 আর 3টা তাহলে 3 হবে, এই 3 আর 4 যোগ করলে 14 যোগ করলে কত 17 হয়। তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে H2 মানে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 আর অ্যামোনিয়া এর আণবিক ভর হচ্ছে কত 17। আর একটু আগে আমরা কি আলোচনা করলাম, একটু আগে দেখলাম যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। সুতরাং অ্যামোনিয়া এর আণবিক ভর হাইড্রোজেনের তুলনায় বেশি হয়, ব্যাপন হার কম। দৃশ্যপটের A গ্যাস তথা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার B গ্যাসের তথা অ্যামোনিয়া অপেক্ষা বৃহত্তর বা বেশি, ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হবে এটার উত্তর। এরপর 5 নম্বর প্রশ্ন, ক নম্বর বলছে যে বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের কোনটি আগে ঘটে, বডি স্প্রেতে। আর খ নম্বর বলছে যে পাকা কাঁঠালের গন্ধ ঘরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া এবং অধিক চাপে অক্সিজেন গ্যাস সিলিন্ডারে ভরে রাখা, এই ঘটনা দুটির হার বস্তুর ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল, যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। প্রথম প্রশ্ন, বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে। বডি স্প্রে, যখন আমরা বডি স্প্রেতে চাপ দিলে বডি স্প্রে এই যে ছিদ্র দিয়ে বের হয়, ছিদ্রটা খুবই সরু ছিদ্র এবং অনেক জোর দিয়ে আমরা বেরটা করি, তাহলে প্রথমে চাপ দিয়ে বের করতে হলে সেটা হচ্ছে নিঃসরণ হয়। নিঃসরণের পরে বডি স্প্রে যখন বের হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা শরীরে থেকে মানে সুগন্ধ বের হতে থাকে। ওই যে সুগন্ধটা বের হতে থাকে ওটা তখন বায়ুর মাধ্যমে মিশে যেতে থাকে, ওটা তখন কি হয় বলতো, ব্যাপন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারে চলে যাচ্ছি, বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে। বডি স্প্রেতে সুগন্ধি দ্রব্যসমূহ বা দ্রাবকসমূহ উচ্চচাপে তরলকৃত অবস্থায় থাকে। দেখো বোতলটা ঝাঁকে দেখবা এরকম শব্দ হয়, তার মানে ওর ভিতরে তরল থাকে, অর্থাৎ বডি স্প্রের ভিতরে চাপ বাইরের চাপের তুলনায় অনেক বেশি থাকে। বিষয়, বডি স্প্রে এর স্প্রে বাটনে চাপ দিলে কি হবে, সূক্ষ্ম ছিদ্রপথে সুগন্ধি দ্রব্য উচ্চচাপে
অঞ্চল মানে বডি স্প্রে বোতল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসে, তারপর ছড়িয়ে পড়ে। তো সম্পূর্ণ চাপ মুক্ত হলে তখন ব্যাপনে কি রূপান্তরিত হয়, অর্থাৎ বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে এবং পরে ব্যাপন ঘটে। এটা প্রশ্ন শেষ। এরপরে বলছে যে খ নম্বর, দেখো এখানে কি বলছে যে পাকা কাঁঠালের গন্ধ ঘরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ব্যাপন। আর অধিক চাপে অক্সিজেন গ্যাস সিলিন্ডারে ভরে রাখা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইটা হচ্ছে কি যখন ছেড়ে দেওয়া হবে তখন নিঃসরণ। এই ঘটনা দুটির হার বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভরশীল। দুইটা ঘটনা আছে ব্যাপন আর হচ্ছে নিঃসরণ। এই দুইটা ঘটনার ভিতরে কি রয়েছে বলতো, দুইটা ঘটনার সাথে ভর এবং ঘনত্বের নির্ভরশীলতা রয়েছে। সেটা হচ্ছে ভর বা ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হয়, আর ভর বা ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হবে, আর বেশি কম হলে বেশি হবে। এখন প্রদত্ত ঘটনা দুটি দ্বারা ব্যাপন এবং নিঃসরণকে বোঝানো হয়েছে। ব্যাপন ও নিঃসরণের হার বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভরশীল। কোন বস্তুর ভর এবং ঘনত্ব যত বেশি হবে ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে। অনুরূপভাবে বস্তুর ভর এবং ঘনত্ব যত কম হবে ব্যাপন এবং নিঃসরণের হার তত বৃদ্ধি পাবে। গ্যাসের ব্যাপন সময় এর আণবিক ভর অনুযায়ী পরিবর্তিত হয়। যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত বেশি, অর্থাৎ ব্যাপন হার কি হবে, যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপন সময় বেশি হবে, অর্থাৎ ব্যাপন হার বেশি কম হবে। সুতরাং বলা যায় ঘটনা দুটির হার বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভরশীল। মানে মূল কথা হচ্ছে বস্তুর ওই যে ব্যাপন হার বা নিঃসরণের হার বস্তুর ঘনত্ব এবং ভরের উপর নির্ভরশীল। কিভাবে? ভর বা ঘনত্ব বেশি হলে ব্যাপন হার বা নিঃসরণ হার কম হবে। এটা হচ্ছে মূল কথা, একদম আসল কথা। এখানে দেখো, এখানে 6 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে এখানে এই যে এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করে। এটা কি বলতো, ন্যাপথলিনের সংকেত। এটা আছে ন্যাপথলিনের সংকেত। আর এখানে খ নম্বরে গ্রাফ থেকে আয়োডিন I2 এর ভৌত অবস্থা ব্যাখ্যা করো। সেটা পরে ব্যাখ্যা করতেছি, আগে প্রথমে ব্যাখ্যা করি। এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যার সংকেত দেওয়া এটা হচ্ছে ন্যাপথলিন C10H8। যেসব কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয় সরাসরি গ্যাসে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয়। বুঝছো? তাহলে আমরা বুঝলাম, তাই না, যে সমস্ত পদার্থকে তাপ দিলে, আমরা জানি তাপ দিলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, আবার তরল পদার্থকে তাপ দিলে গ্যাসে পরিণত হয়, এই তো পদার্থ হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেটা এক ধাপ এগিয়ে থাকে, তাই না, সেটাকে তাপ দিলে আর বাষ্পে পরিণত হয়ে যায়, কঠিন তরলে আর পরিণত হয় না। আবার তরলকে ঠান্ডা করলে সরাসরি কঠিন পদার্থ পরিণত হয়, তরলে আর পরিণত হয় না। এটা এই জন্য এই যে ন্যাপথলিনের সেম ঘটনা করে, এক ধাপ এগিয়ে থাকে, এই জন্য সে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আর এরপরে এখানে আয়োডিনের ভৌত অবস্থার কথা বলা হয়েছে। দেখো আয়োডিনকে তাপ দিচ্ছি, তাই না, তাপ দিতে 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 বি পজিশনে যখন আসতেছে, একটা পাত্রে প্রথমে যে আয়োডিনকে যদি রাখি, হ্যাঁ, যদি রাখা হয়, তারপরে এর ভিতরে তাপ দেবো, মনে করো এর ভিতরে তাপ দিচ্ছি, তাপ যদি দেওয়া হয়, তাপ দিলে কি হবে জানো, এর ভিতরে যখন তাপ দেবো, মনে করো এর ভিতরে আয়োডিন রয়েছে, আয়োডিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে, এটাকে তাপ দিলে এটা কিন্তু তরলে পরিণত হয় না, ঠিক আছে, এটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তাপ দিচ্ছি, এখানে কঠিন অবস্থায় রয়েছে, মনে করো এই বিন্দুতে তাপ দিব, বি বিন্দুতে যে এটা সরাসরি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। যখন সমস্ত আয়োডিন বাষ্পে পরিণত দেখো এখানে কিন্তু এখানে সমান কেন, এই যে তাপ যতই দিই এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে না, কেন, কারণ কি, এই যে তাপমাত্রা আমরা বাড়াচ্ছি, তাই না, কিন্তু এই থার্মোমিটারের তাপমাত্রা বাড়তেছে না, কেন, কারণ এই যে তাপটা এখানে, এটাকে বলা হয় সুপ্ত তাপ, মানে যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন করে কিন্তু থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি করে না, সেই তাপকে বলা হয় সুপ্ত তাপ। এরপরে তাপ যখন সমস্ত আয়োডিন যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন আবার ঘুট করে তাপমাত্রা বাড়তে থাকবে এরকম ভাবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। দেখো এখানে বলছে যে আমরা জানি আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, যেসব কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যেসব পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। যেমন আয়োডিনকে তাপ দিলে তাপ প্রয়োগ করা সেটা গ্যাসে পরিণত হচ্ছে। এক্ষেত্রে AX রেখা সময় নির্দেশ করে এবং ওয়াই মানে AY তাপমাত্রা নির্দেশ করে। এখানে AB সমান আয়োডিনের কঠিন অবস্থা এবং BC হচ্ছে BC বিন্দু ও কি বলতো আয়োডিনের গলনাঙ্ক নির্দেশ করে। গলনাঙ্ক হবে না, মূলত এটা হবে স্ফুটনাঙ্ক, ঠিক আছে, স্ফুটনাঙ্ক নির্দেশ করে। BC হচ্ছে আয়োডিনের সুপ্ত তাপ অর্থাৎ ঊর্ধ্বপাতন। BC সম্পূর্ণ আয়োডিন বাষ্পে পরিণত হয়েছে, ঠিক আছে। এখানে তাহলে সুপ্ত তাপ শব্দটা মানে কি, সুপ্ত হচ্ছে যে তাপ
কোন পদার্থের শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন করে, কিন্তু থার্মোমিটারের তাপমাত্রার পরিবর্তন করে না, তাকে বলা হয় কি সূক্ষ্মতাপ বলা হয়। এরপরে আমরা পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, 5 অধ্যায় আর কি, পদার্থের গঠন, এখান থেকে আলোচনা করব। দেখো আমি তোমাদেরকে যেভাবে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 10 তো থাকবেই, এসএসসি পর্যন্ত, এসএসসি তে আসবে, ইন্টারও এই ধরনের জিনিস কিন্তু আছে। এগুলো কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 5 থেকে পদার্থের গঠন প্রশ্ন, পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন থাকে ব্যাখ্যা করো। আর বি এ এবং বি চিত্রদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য, যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য হয় কেন। দেখো একটা জিনিস খেয়াল করো, চার্জ শূন্য কখন হয়, যখন সমসংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ থাকে, তাই না। এই পরমাণুর যখন কেন্দ্র, একদম কেন্দ্রে, এই কেন্দ্রটা পুরাপুরি হচ্ছে থাকে, প্রোটন সংখ্যা থাকে, আর যে কয়টা প্রোটন থাকে পরমাণু কেন্দ্রের বাইরে এখানে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন গুলো থাকে। মনে করো কেন্দ্রে যদি 5টা হচ্ছে প্রোটন থাকে, প্রোটন গুলো হচ্ছে পজিটিভ চার্জ, আর বাইরে ঠিক 5টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ চার্জের। তাহলে প্লাসে মাইনাসে পরস্পরকে কি করবে না, মানে ব্যানিশ করে দেয় পরস্পরের সাথে, ঠিক আছে, ব্যানিশ করে দেয়, এর জন্য চার্জ নিরপেক্ষ থাকে। মনে করো তুমি তোমার বন্ধু, ঠিক আছে, মনে করো তোমার বন্ধু হচ্ছে এ বন্ধুর সাথে তোমার বন্ধু হচ্ছে এ, আর তুমি হচ্ছে সি, তোমার নাম হচ্ছে সি। এখন এ বন্ধুর সাথে তোমার হচ্ছে তুমি কি বলতো গন্ডগোল বা ঝগড়া। এখন একটা বেঞ্চে যদি তোমাদের বসতে দেওয়া হয়, তাহলে তোমরা বসতে চাইবা না, তাই না। তখন যদি এরকম হয় 3 জন বসানো হয় বেঞ্চে, মাঝখানে একটা বন্ধু বি কে রাখা হচ্ছে, বি যে তার কারোর সাথে ঝগড়া নাই, তোমার সাথে ঝগড়া নাই, তার সাথে ঝগড়া নাই, তখন তো তোমার বসতে কোনো সমস্যা হয় না, বিষয়টা এরকম, তাই না। তখন এটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে একদম, তো চার্জ নিরপেক্ষ। এরকম একটা ঘটনার সাথে আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে, যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য, কারণ পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যতগুলো প্রোটন থাকে, ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুতে অবস্থান করে। এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমন করে দেয়, এজন্য পরমাণুর চার্জ শূন্য হয়ে যায়, ঠিক আছে। এখন এই জন্য এরকম থাকে। এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে এ এবং বি চিত্রদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য। এই যে মডেল, এই মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। আর বি যেটা, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। তাহলে এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে বোরের পরমাণু মডেল, লেটেস্ট মডেল। এখানে অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, এটা পারে না। দেখো এ মডেলটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বি হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। পরমাণুর গঠন ব্যাখ্যায় বি অর্থাৎ বোর পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য, নিচে যুক্তি সহ বিশ্লেষণ করা হলো। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। দেখো এই যে এভাবে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো এরকম ভাবে ঘুরতে থাকে না। তো রাদারফোর্ড বলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরতে থাকে, এটা বলছে তিনি, ঠিক আছে, ঘুরতে থাকে। তো এখানে নিউক্লিয়াসকে ঘুরতে, কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে সে সম্পর্কে রাদারফোর্ড মডেল কিছু বলা হয়নি, মানে কিভাবে ঘুরে এটা বলা হয়নি। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে বোরের পরমাণু মডেলে ধারণা দেওয়া হয়েছে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এখানে ওই যে মানে আবর্তনশীল যে ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা নাই। আবার এখানে রাদারফোর্ডের হাইড্রোজেন বা অন্য কোনো মৌলের ক্ষেত্রে বর্ণালীর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি এই রাদারফোর্ডের পরমাণু মডেলে, কিন্তু বোরের পরমাণু মডেলের রেখা বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং বলা যায় পরমাণু গঠন ব্যাখ্যায় দৃশ্যপটের বি মৌলটি তথা বোর পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে দেখো মূল কথা হচ্ছে রাদারফোর্ড কিন্তু তার মডেলে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ভালো কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। তারপর শুধুমাত্র তাই নয়, এই রাদারফোর্ডের পরমাণু মডেল কোন পরমাণু থেকে কেন বর্ণালী তৈরি হয় এটা ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু বোর পরমাণু মডেল সেই ব্যাখ্যাটা দিতে পারে। এই সূত্রের মাধ্যমে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে কেন বর্ণ সৃষ্টি হয়, এই যে একটা সূত্র লিখে দিয়েছে দেখো, আর এইচ 1/λ সমান RH বাই 1/n1 এর স্কয়ার মাইনাস 1/n2 এর স্কয়ার। এটা তোমাদের নাই সিলেবাসে, তা আমি বললাম আর কি। এখানে এই যে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা কত যে বর্ণ তৈরি হবে সেই বর্ণর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে যে RH কে বলে রিডবার্গের ধ্রুবক, তার মান 10
96 78, ঠিক আছে, পার সেন্টিমিটার। এইভাবে n1 হচ্ছে প্রথম মানে নিম্ন কক্ষপথ আর n2 হচ্ছে উচ্চ কক্ষপথ। এইভাবে বোর পরমাণু মডেল অনুসারে এটার তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়, কিন্তু পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেলে যায় না। এজন্য রাদারফোর্ড পরমাণু মডেল গ্রহণযোগ্য না, অধিকতর গ্রহণযোগ্য মডেল না। এরপরে 8 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কি বলছে যে বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরমাণু থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই কক্ষপথগুলোকে অনেকগুলো নাম আছে, যেমন কক্ষপথ, সেল বলা হয়, অথবা অরবিট বলা হয়, ঠিক আছে, এরকম বলা হয়। যেমন দেখো এই মডেল অনুসারে এই যে তো নিউক্লিয়াস মনে করো কেন্দ্রে এরকম বিভিন্ন কক্ষপথ থাকে, যে কক্ষপথের আকৃতি মনে করো এরকম বৃত্তাকার, এরকম কক্ষপথে আবর্তন করে। হ্যাঁ, সুন্দর করে তোমরা অঙ্কন করতে পারবা। এখানে আমি তো হাত দিয়ে এইগুলোকে, এই যে একটা দেখো একটা কক্ষপথ, এটাকে বলা হয় প্রথম কক্ষপথ, এটাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথ, এরপরে যেটা সেটাকে বলা হয় তৃতীয় কক্ষপথ, তারপরে যেটা সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। এই কক্ষপথ গুলোকে দেখো, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তাই না? তাহলে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। এই যে কক্ষপথ গুলোকে বা অরবিট বলা হয়, এটা কি বলা হয়? অরবিট। অরবিট বলা হয়। অরবিটকে n দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, n এর মান যখন 1 হবে তখন আমরা কি বলবো? সেটাকে প্রথম কক্ষপথ বলবো বা প্রথম অরবিট বলবো। তো এই যে n এর মান যদি 1 হয় সেটাকে আবার কে দ্বারা প্রকাশ করা হয়, কে। আবার n এর মান যখন 2 হবে তখন এটাকে আমরা দ্বিতীয় কক্ষপথ বলবো, একে কে এল দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যখন 3 হবে তখন কে এল এম দ্বারা প্রকাশ করা হয়, তখন এটাকে তৃতীয় কক্ষপথ বা এম সেল বলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাখ্যা পূর্ণাঙ্গ। দেখো এটা সবকিছু ব্যাখ্যা কিন্তু হয়ে গেছে। কক্ষপথে কে এল এম এন সেল বলা হয়। হ্যাঁ, এরকম। এখানে দেখো, এখানে ব্যাখ্যা রয়েছে যে এখানে n সমান 1, n সমান 2, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এইভাবে চিত্র অঙ্কন করার দরকার নেই তোমাদের, পরীক্ষায় চিত্র আঁকতে বেশি সময় লাগে। কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ঘূর্ণনের সময় কোন শক্তি শোষিত বা বিকৃত হয় না, তবে ইলেকট্রন এক শক্তি থেকে আরেক শক্তিতে স্তরে যাওয়ার ফলে শক্তি শোষণ বা বিকিরণ হয়। কি বলা হচ্ছে যে যখন একটা ইলেকট্রন মনে করো এখান থেকে কেন্দ্র করে ঘুরতেছে তখন কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু যখন এই শক্তি স্তর থেকে তার পরের শক্তি স্তরে চলে যাবে লাফ দিয়ে, তখন শক্তি শোষণ করবে। অথবা উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচে শক্তি স্তরে আসতেছে, তখন শক্তি কি করবে? বিকিরণ করে দেবে, ছেড়ে দিবে। এইটা হচ্ছে কথা এখানে। হ্যাঁ, তারপর দেখো পরের প্রশ্নটা কি করা হচ্ছে যে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা করো। লেখো, এই যে বোরের পরমাণু মডেলের এখানে কিন্তু আবার সীমাবদ্ধতাও আছে। যদিও এটা পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে, কিন্তু যে সমস্ত পরমাণু শেষ কক্ষ মানে একটা ইলেকট্রন আছে, যে সমস্ত পরমাণুর কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাদের ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক যাদের আছে তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। পরে পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই না, উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। এরপরে 9 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন? দেখো, দ্বিতীয় প্রধান শক্তি স্তর একটু খেয়াল করো, মানে কি? দ্বিতীয় প্রধান শক্তি স্তর মানে এন এর মান 2 মনে করো। হ্যাঁ, যদি 2 হয় তাহলে এখানে কি বলছে যে ডি অরবিটাল থাকে না কেন? এখন অরবিটাল থাকবে কিনা দেখো, অরবিটাল সংখ্যা হচ্ছে এল এর মানের মাধ্যমে বের করা হয়। এল সমান হচ্ছে কি জানো? 0 সহ 0 সহ n-1 পর্যন্ত, এটা হচ্ছে সূত্র। n-1 পর্যন্ত। তো যখন n এর মান কত হবে? 2 হবে, তখন l এর মান কত হয়? দেখো 0 সহ 2-1 পর্যন্ত। 2-1 পর্যন্ত মানে কত? 2-0 এবং 1 হচ্ছে। যখন l এর মান 0 হয় তখন সেটাকে s অরবিটাল বলা হয়। যখন l এর মান 1 হয় তখন এটাকে p অরবিটাল বলা হয়। কিন্তু এখানে খেয়াল করো, ডি অরবিটালের জন্য এল এর মান 2 হতে হবে, কিন্তু এখানে কি 2 হয়েছে? দেখো, এখানে কি 2 হয়েছে? তুমি বলবা যে না, এখানে 2 হয় নাই। এজন্যই এখানে দেখো এরকম আসতে পারে, এটা 2d অরবিটাল সম্ভব নয়, অথবা ডি অরবিটালে মানে প্রধান দ্বিতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল নেই। এই প্রশ্নটা, আর এই যে এখানে যদি বড় প্রশ্ন করে 2d অরবিটাল নেই কেন, এটা ব্যাখ্যা করো। তাহলে সেম ভাবে ব্যাখ্যা করবা, সেম ভাবে 3f অরবিটাল নেই কেন, সেম ভাবে ব্যাখ্যা করো। অথবা 3d
সরি 3d অরবিটাল আছে, তো এখানে এইভাবে আসতে পারে, মনে করো 3f অরবিটাল নেই কেন, এইভাবে আসতে পারে। আসলে তোমরা এইভাবে ব্যাখ্যা করে দিবা, হ্যাঁ, যেভাবে আমি ব্যাখ্যা করলাম এখানে। এরপরে বলছে যে পটাশিয়াম কে 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 এখানে 19 আছে। পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, বিন্যাসে 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করো। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো এখানে খেয়াল করো, এই এটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা একটু করি, তাহলে 1s2 হয়, 2s2 হয়, 2p6 হয়, 2p6, 3s2, 3p6 এবং 4s1 হয়, তাই না? এখন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে দেখো প্রথম কক্ষপথে 2টা আছে, তারপরে কক্ষপথে কত, এই যে দেখো, এই যে 2টা আর এখানে 6টা, তা 8টা আছে, তারপরে কয়টা আছে দেখো, এখানে 8টা আছে, কিন্তু তারপরে কয়টা আছে, একটা আছে। কিন্তু তৃতীয় কক্ষপথে হওয়ার কথা ছিল কয়টা বলতো, 2n², মানে কত দেখো, 2 ইন্টু n এর মান কত, 1, n এর মান এখানে 3, তাহলে 3 এর স্কয়ার, মানে 3 দুগুণ 6, 3 3 9, আর 9 দুগুণ 18, তার মানে এখানে 18টা ইলেকট্রন হওয়ার পরে 4s ইলেকট্রন হওয়ার কথা। এটা দেখো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় মৌলটির তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, কিন্তু 2n² সূত্র অনুসারে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকার কথা। এক্ষেত্রে 2n² নিয়মে ব্যতিক্রম ঘটেছে। কেন ব্যতিক্রম ঘটবে দেখো, এটা আছে কথা। দেখো এখানে 1s2 হয়েছে, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। তো 3d তে কোনো ইলেকট্রন নাই, 4s এ একটা ইলেকট্রন। বিষয়টা কেন, এটার ব্যাখ্যা আমরা করতে পারি n+l নীতির মাধ্যমে। l+l নীতি, n+l নীতি মানে কি, মনে করো 3d এর ক্ষেত্রে n+l এর মান কত, n+l এর মান দেখো, এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আছে 3 হচ্ছে n এর মান, কত 3। আর d অরবিটাল কখন হয়, যখন l এর মান 2 হয়, l এর মান 2 হলে d অরবিটাল হয়, তাহলে 2 দিলাম, তাহলে এটার মান কত হচ্ছে 5। আবার 4s এর ক্ষেত্রে n+l এর মান কত হবে দেখো, n+l এর মান, n এর মান কত এখানে 4 আর l এর মান কত 0, তাহলে এখানে কত হচ্ছে 4। এখন একটু খেয়াল করো, এখানে n+l এর মান এই যে 4s এ কম, 4s এ কম না, 3d তে বেশি। এখন যে অরবিটালে n+l এর মান কম, তার শক্তি কম, এবং যার শক্তি কম ইলেকট্রন প্রথমে সেই অরবিটালেই যায়। কিন্তু এখানে দেখো 3d অরবিটালের শক্তি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কেন, কারণ n+l এর মান বেশি, শক্তি বেশি হলে সেখানে প্রথমে ইলেকট্রন যাবে না, এজন্য এটা ব্যতিক্রম হয়ে যায়। ঠিক আছে, এটা আমি যেটা ব্যাখ্যা করলাম সেটাই এখানে দেখো, এই যে এখানে 5 এখানে 4, ক্ষেত্রে 3d অপেক্ষা 4s অরবিটালের মান কম হয়। আফবাও নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন 4s অরবিটালে আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে, তারপর 3d অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে না, 4s অরবিটালে প্রবেশ করে। তাতে তৃতীয় সূত্রের 2n² নিয়ম অনুসারে 18টি ইলেকট্রন পূর্ণ না করেই 4s চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ পটাশিয়াম কি করেছে, ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আশা করা যায় যদি এ ধরনের প্রশ্ন আসে তোমরা যেন পারো। অরবিট কাকে বলা হয়, হ্যাঁ, ক্যালসিয়াম এর 19 এবং 20তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন প্রবেশ করে, কেন ব্যাখ্যা করো। ব্যাখ্যা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে অরবিট কাকে বলা হয়। আচ্ছা, অরবিট কাকে বলা হয়, পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলা হয়। প্রতিটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। ওকে, এখন দেখো পরেরটা হচ্ছে যে ক্যালসিয়াম। দেখো আমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে এটা কত হয় দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s। 3d তে কোনো ইলেকট্রন না যেয়ে 4s এ 2টা ইলেকট্রন যাচ্ছে, কেন, এটা কারণ হচ্ছে ওই যে বললাম n+l নীতির মাধ্যমে। দেখো এখানে 3d এর ক্ষেত্রে n+l এর মান কত হবে, এখানে 3 আর যোগ 2, তার মানে কত হচ্ছে 5, আর 4s এর ক্ষেত্রে কত হবে, n+l এর মান 4 আর 0 যোগ করলে কত হয়, 4 হয়। ঠিক আছে, দেখো এখানে n+l এর মান 3d তে বেশি আর 4s এ কম, যেহেতু কম, যার কম তার শক্তি বেশি, আর শক্তি কম, যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, আর আগে প্রবেশ করবে। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না, এখানে ইলেকট্রন কি করবে, আগে প্রবেশ করবে। ওকে, এই জন্য হচ্ছে এই ঘটনা হয়। 3d এর চেয়ে 4s অরবিটালের শক্তি কম হওয়ায় ক্যালসিয়ামের 19 এবং 20তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে, ফলে
ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় এরকম। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? এরপরে 11 নম্বর প্রশ্নে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয়? কপারে দুটি আইসোটোপ এত হলে শতকরা পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, খুবই সহজ। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয়? কোন একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এখন পরের প্রশ্ন বলছে যে আইসোটোপ, হ্যাঁ, কপারের 63 এবং 65 এর শতকরা পরিমাণ নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর মনে করো 63.5, এটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিভাবে এটা করতে পারি ধরতে হবে আমাদের। হ্যাঁ, মনে করো কপার 63 এর শতকরা পরিমাণ আছে x% এবং 65 যা তার শতকরা পরিমাণ, তাহলে কত হবে? টোটাল তো 100, এখান থেকে একটাকে আমরা x ধরেছি, আর একটা তাহলে বিয়োগ করলে 100 থেকে x বিয়োগ করলে আর একটা শতকরা পরিমাণ পেয়ে যাব। এখন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হয়? দেখো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে এই যে x যেটা ধরছি, তাই না? এটা 63 যেটা, এটা কত পার্সেন্ট ধরছি? x%। তাহলে x এর সাথে এই 63 গুণ করতে হবে, যোগ করতে হবে, বাকি আর একটা কত আছে? 100 মাইনাস x, এইটা এই 65 সাথে x এইটা গুণ করতে হবে, গুণ করে যেটা হবে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলেই 63.5 হয়ে যাবে, 63.5 হয়ে যাবে। এখন দেখো, এখানে 63.5 লিখলাম, আর এই 65 সাথে 100 গুণ করবো, তাহলে কত হয়? 6500, আর 65 সাথে x গুণ করলে কত হয়? মাইনাস 65x হয়। এখন এটার সাথে এটা আর গুণ করলে কত হয়? 63.5 আর 100 যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে কত হয়? দেখো, এই যে 63.5 গুণ হচ্ছে 100, কত আসে এখানে? 6350। এই দেখো, সে 6350। আর এইখানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 কে যদি এটার সাথে গুণ করে দিই তাহলে কত হয়? 6500 থাকে যায়, আর এখানে এই যে 63, দেখো 63 মাইনাস 65, তাহলে কত হয়? -2 থাকে, তাহলে 2x সমান কত হয়? 6350 হয়। এখন এখান থেকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই, দেখো এই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হয়? এখানে কত আছে? দেখো, এখানে থাকতেছে -2x সমান 6350 মাইনাস 6500, এরকম থাকে না? এখন দেখো, এখান থেকে 2x মাইনাসটা কেটে দিলাম, হ্যাঁ, আর এখানে বিয়োগ করলে কত? 150 হয়। এখানে একটা মাইনাস আসে, এখানে একটা মাইনাস, এই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে 2x সমান 150। তাহলে x সমান কত আসে? x সমান 150 কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 150 কে সরি 150 এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 75 আসে। তাহলে 75%, x এর মান 75, মানে কপার 63 শতকরা পরিমাণ আছে 75%। তাহলে 65 যে সে কত পার্সেন্ট থাকবে? 100 থেকে 75 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 25%। এরপরে 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 12 নম্বর প্রশ্ন বলছে যে এখানে বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এবং খ নাম্বার মৌলটির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রমশীলতা প্রদর্শন করবে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে, দেখো সোডিয়াম দেওয়া আছে, Na দেওয়া আছে, এখানে একটা প্লাস দেওয়া আছে, এখানে 23 দেওয়া আছে, আর এখানে 11 দেওয়া আছে। এই যে 11 যেটা, সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, সরি পারমাণবিক সংখ্যা, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বলা হয়। আর এইখানে উপরে যেটা আছে, ঠিক আছে, সেটা কত? 23 কে বলা হয় পারমাণবিক ভর। এখন এই 23 কে যদি 11 বিয়োগ করে দিই তাহলে কত হয়? বিয়োগ করলে হয় 12। এই 12টাকে বলা হয় নিউটন সংখ্যা। কি বলা হয়? নিউটন সংখ্যা। একইভাবে এই যে পারমাণবিক সংখ্যা 11, এটা কিন্তু প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যাও বলা হয়, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এখন নিউটন সংখ্যাও পেয়ে গেলাম, তাই না? এইবার হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত হবে? মনে করো ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যা থেকে, দেখো প্রোটন সংখ্যা কত? এখানে 11। এই প্রোটন সংখ্যা থেকে ওই যে দেখছো প্লাস আছে, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে দিতে হবে। প্লাস কত? কোন সংখ্যা না থাকলে 1 ধরতে হবে, তাহলে এখানে 11 থেকে 10 1 বিয়োগ করলাম, তাহলে 10 থাকে। আর ওখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে কি করতাম? এরকম প্লাস দিয়ে দিতাম, ঠিক আছে? যেহেতু মাইনাস আছে তাহলে এই প্লাস দেওয়া যাবে না। ওকে, তো এইভাবে এই বলতে আমরা এটাই বুঝি যে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, আর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11, নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ভর সংখ্যা হচ্ছে 23। পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা যেহেতু 11, তাই মৌলটি সোডিয়াম। ওকে, এবং এই মৌলটা কিন্তু একটা ক্যাটায়ন। কেন ক্যাটায়ন? কারণ উপরে প্লাস রয়েছে, প্লাস থাকলে ক্যাটায়ন হয়। ওকে, এরপরে প্রশ্ন কি বলছে? মৌলটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রমশীলতা প্রদর্শন করবে কিনা। হ্যাঁ, এই মৌলটা দেখো এইখানে কত আছে? পারমাণবিক সংখ্যা কত আছে? 29। তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখি। 29 হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ,
29। তো এটা হওয়ার কথা ছিল কি ইলেকট্রন বিন্যাসটা এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। দেখো 4s এ দুইটা ইলেকট্রন যায়, বাকি থাকে 9টা। সেই 9টা ইলেকট্রন ডি অরবিটালে থাকার কথা। কিন্তু এখানে একটা বিষয় আছে, একটা নীতি আছে, সেটাকে বলা হয় অর্ধপূর্ণ বা পূর্ণ নীতি। হ্যাঁ, পূর্ণ নীতি। যদি কোনো অরবিটালে পূর্ণ সংখ্যক অথবা অর্ধ সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে ওই অরবিটালটা বেশি সুস্থিতিশীল হয়। যেমন ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকে? 10টা ইলেকট্রন থাকে। যদি কোনো অরবিটালে 10টা ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটা বেশি স্থিতিশীল হয়। অথবা যদি তার অর্ধেক হয় 5 তাহলেও সেটা স্থিতিশীল হয়। কিন্তু 9টা অথবা 4টা এরকম থাকলে সেটা স্থিতিশীল কম হয়। ঠিক আছে, অধিক স্থিতিশীল হয় এটা। এজন্য এইভাবে না থাকে কি করে জানো, এই 4s থেকে একটা 4s2 যেটা আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, তো এখান থেকে দুইটা না থেকে এখান থেকে একটা থাকে আরেকটা এখানে এরকম ভাবে চলে যায়, তাহলে এখানে 10টা হয়ে যায়। কিন্তু দুইটা ইলেকট্রন আসতে পারবে না। আবার মনে করো এক জায়গায় এরকম আছে, মনে করো এক জায়গায় 3d8 আছে 4s2 আছে, তুমি কি করলে এখান থেকে দুইটা ইলেকট্রন এখানে দিয়ে এরকম দিয়ে দিলে, এখানে দিয়ে এখানে 0 বানিয়ে দিলে, না এরকম হতে পারবে না। এখান থেকে সর্বোচ্চ একটা ইলেকট্রন আসতে পারবে। ঠিক আছে, তো এইভাবে বেশি সুস্থিতিশীল হওয়ার কারণে, মানে অধিকতর স্থিতিশীল আয়ন সৃষ্টি হওয়ার কারণে কি করে অর্ধপূর্ণ বা পূর্ণ নীতি পালিত হয়। মানে যদি এরকম থাকে, দেখো কাছাকাছি যদি কখনো এরকম থাকে 4s2, তাহলে এর পরিবর্তে এটা কি হয়ে যায় জানো, এটা হচ্ছে 3d10 4s1 হয়ে যায়। আবার যদি এরকম থাকে 3d4 আছে 4s2 আছে, তখন কি হয়ে যায় 3d5 হয়ে যায় আর 4s1 হয়ে যায়। তাহলে এইভাবে স্থিতিশীলতা রক্ষিত হয় বা বেড়ে যায়। এর জন্য এইভাবেই লেখা, দেখো এখানে ইলেকট্রন বিন্যাসে D9 এর পরিবর্তে D8 হয়েছে, কারণ ডি যদি 10 হয়, 10 হলে এটা পূর্ণ হয়ে যাবে। যেহেতু D9 এর পরিবর্তে D10 পূর্ণ, তাই স্থিতিশীলতা লাভের জন্য 4s2 অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে চলে আসে। তাই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে না হয়ে ব্যতিক্রমশীলতা প্রদর্শন করে। এরপরে 13 নম্বর প্রশ্ন চলে আসলাম। এখানে হাইড্রোজেন 1 আছে, হাইড্রোজেন 1,3 পরস্পর আইসোটোপ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটার ব্যাখ্যা প্রথমে ব্যাখ্যা হচ্ছে, দেখো এটা পরস্পর আইসোটোপ জানা আছে কেন, কারণ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকে। দেখো এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 আছে, এই হাইড্রোজেনেরও প্রোটন সংখ্যা 1 আছে, কিন্তু ভর সংখ্যা আলাদা। দেখছো কেন ভর সংখ্যা আলাদা? এখানে দেখো 1 আছে, এখানে আছে 3, এবং নিউট্রন সংখ্যাও ভিন্ন। ভর সংখ্যা আলাদা হলে নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তারা পরস্পরের আইসোটোপ হবে। এত পরস্পর এটা প্রোটনদ্বয়ের এখানে মানে মৌলদ্বয়ের প্রোটন কত 1 এবং ভর সংখ্যা আলাদা 1 এবং 3 এবং নিউট্রন সংখ্যাও আলাদা। এখানে কোনো নিউট্রন নাই, এই নিচেরটা উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, তাহলে একটার হচ্ছে 0 আর একটা হচ্ছে 2, সেজন্য এরা পরস্পর আইসোটোপ হবে। মানে আইসোটোপ মানে কি, খালাতো ভাই হবে, তাই না, এরকম। তারপর খ নাম্বার দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 আইসোটোপের মধ্যে প্রথম আইসোটোপটির প্রাপ্যতা আছে 25% হলে আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করতে হবে। প্রথমটা কত, মানে 35, যেটা সেটা হচ্ছে 75%। খুবই ইজি এটা। দেখো এটা যদি 35 হয় 75%, তাহলে যেটা 37 সেটা কত পার্সেন্ট হবে, 100 থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 75% হচ্ছে। সরি 75 থেকে 25 চলে গেলে 100 থেকে 75 চলে গেলে 25 থাকে। আমরা জানি কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণ শতকরা পরিমাণ ভাগ হচ্ছে 100। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? দেখো এখানে আছে 35, যার পারমাণবিক সংখ্যা আছে 35, পারমাণবিক ভর তার সাথে মানে দেখছো পারমাণবিক ভর যার 35 আছে, তাই সেটা কত পার্সেন্ট আছে? 75%। 75 দিয়ে গুণ করে 100 দ্বারা ভাগ। আবার এখানে কত 37 আছে, 37 কে কত দ্বারা গুণ করতে হবে? 25 দ্বারা, 100 দ্বারা ভাগ। এখন 100 দ্বারা ভাগ করলে এটা 35 কে 75 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে হয় 26.25 সরি। আর 37 কে যদি 25 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করা হয় তাহলে 9.25 হয়ে যাবে। এই দুটোকে যোগ করলে হয় 35.5। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আছে 35.5। এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায় থেকে আমাদের কতগুলো প্রশ্ন করতে হবে। দেখো ক নম্বর প্রশ্ন, পর্যায় সারণী দুটি বৈশিষ্ট্য লেখো এবং পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, আর্গন এবং পটাশিয়াম এর আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন আছে ক নম্বর, পর্যায় সারণীর দুইটা বৈশিষ্ট্য। মেন্ডেলের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। পর্যায় সারণীতে 18টি গ্রুপ এবং 7টা কি আছে পর্যায় রয়েছে। খ নম্বর আছে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, আর্গন এবং পটাশিয়ামের আলোকে ব্যাখ্যা করতে হবে। দেখো
পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরে নিলে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয়। আর্গন এর পারমাণবিক ভর হচ্ছে 40 এবং পটাশিয়ামের হচ্ছে 39। পারমাণবিক ভরকে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরে নিলে তাহলে কি হবে, পটাশিয়াম এর অবস্থান আর্গনের আগে অর্থাৎ 18তে নিষ্ক্রিয় গ্যাসের সাথে হয়ে যাবে, কিন্তু পটাশিয়াম তো নিষ্ক্রিয় না। আর আর্গনের অবস্থান হবে পটাশিয়ামের পরে অর্থাৎ গ্রুপ 1 ক্ষার ধাতুদের সাথে। বাস্তবে পটাশিয়ামের বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাস থেকে এবং আর্গন এর বৈশিষ্ট্য ক্ষার ধাতু থেকে সম্পূর্ণ ভিন্ন। এ কারণে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। ঠিক আছে, পারমাণবিক ভর কি হতে পারে না, পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। ব্যাখ্যা করতে হবে, তো ব্যাখ্যা করলাম। এরপরে দেখো এখানে 15 নম্বর প্রশ্ন কি বলা আছে, ডোবেরাইনের ত্রয়ী সূত্রটি লেখো। এরপর দেখো পি এর পারমাণবিক ভর দেওয়া আছে কত, 7। কিউ মৌলটার নাই, আর এর নাই। মৌল তিনটি ডোবেরাইনের ত্রয়ী সূত্র নামে কি মেনে চলে। তাহলে কিউ মৌলের একটি পরমাণুর ভর যদি এত হয়, কিউ মৌল মানে মাঝখানেরটা, তাহলে আর মৌলটা কি হবে, লাস্টেরটা কি হবে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো উত্তরে চলে আসলাম। দেখো ডোবেরাইনারে সূত্র কি, ত্রয়ী সূত্র। পারমাণবিক ভর অনুসারে তিনটি মৌল সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার সূত্র। এখন পি মৌলের পারমাণবিক ভর কত, 7 দেওয়া আছে, তার মানে এটা লিথিয়াম। আর কিউ মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে কত, এত গ্রাম। তাহলে কিউ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র, কিউ মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে এটা তোমাদের মুখস্থ না রেখে এই মানটা মুখস্থ রাখতে পারো, 1.66 × 10⁻24 গ্রাম। এখন উপরেটা দিয়ে আরেকটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, দেখো এখানে কত আছে, 3.8187 গুণ হচ্ছে 10⁻23। এটাকে ভাগ করব কত দ্বারা, 1.66 10⁻24 এই যে ভাগ করলাম, কত আসে দেখো ভাগফল 23 পয়েন্ট সামথিং, তাই না, 23.00 রয়েছে, তার মানে এটাকে আমরা 23ই লিখতে পারি। ওকে, তো যেহেতু 23 এটা কিউ মৌলটা, তাহলে কি হবে, আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে কিউ মৌলটির হলো সোডিয়াম আর কি, এটা মৌলটা হলো সোডিয়াম, যেহেতু এটা পারমাণবিক ভর হচ্ছে কি বলতো 23। এখন আমরা জানি কিউ মৌল তো মাঝখানে আছে, তাই না, এ দেখো কিউ মৌলটা মাঝখানে আছে না, কিউ মৌল কত হবে, P7 এর পারমাণবিক ভর এবং আর এর পারমাণবিক ভর বের করে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো, কিউ মৌলের পারমাণবিক ভর পাবো। এখন কিউটা তো আমরা পেয়েছি অলরেডি, তাহলে আমাদের বের করতে হবে আর এর মান, আর তাহলে কত হবে, আর হবে এই পির সাথে এই টুর সাথে কিউ গুণ করে দেবো। ঠিক আছে, 2 এর সাথে গুণ করে দিয়ে এখান থেকে P7টাকে বিয়োগ করে দিলাম। ওকে, 2 × কিউ এর মান তো আমরা বের করেছি 23, তাই না, কিউ এর মান কত, 23। তাহলে দেখো 23 আর 23 এর সাথে এই 2 গুণ করব, তাহলে কত হয়, 23 2 46 হয়, 46 থেকে এই 7 বিয়োগ করে দেবো, তাহলে 39 কার, 39 হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক ভর। তো একই গ্রুপভুক্ত কিনা আমরা একটু এটা দেখি। এরপরে 16 নম্বর প্রশ্ন বলেছে নিচের মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। কেন, কারণ এর হচ্ছে 9 পারমাণবিক সংখ্যা, এর হচ্ছে 17 আর হচ্ছে 35 দেওয়া আছে। তো আমরা এটা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে, এটা হবে 1s2 2s2 2p কত হবে, 2p5 হবে, তাই না, তাহলে 9 হয়ে যাচ্ছে, এখানে 7 আর 2 9। আবার একইভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি কত হয়, 1s2 2s2 2p6, তাই না, 3s2 3p5 হবে। একইভাবে নিচে যেটা রয়েছে এখানে যে মৌলটা, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, Br ব্রোমিন যেটা রয়েছে, ব্রোমিনের 35 হলে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p কত হবে, 4p এই যে 4p5 হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে কয়টা আছে, 7টা ইলেকট্রন আছে, এখানেও 7টা ইলেকট্রন আছে, এখানেও 7টা ইলেকট্রন আছে। তো 7টা যদি ইলেকট্রন থেকে এস এবং পি তে, তাহলে 10 যোগ করলে এটা গ্রুপ সংখ্যা কত, এখানে 17, এরও গ্রুপ সংখ্যা 17, এরও গ্রুপ সংখ্যা 17 হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো একই গ্রুপভুক্ত, তাই না। এখন একই গ্রুপের মুক্ত মৌল, এখানে বিক্রিয়া সব ব্যাখ্যা করতে বলেছে। এখন এই যে হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিনের বিক্রিয়া করি তাহলে কি হয়, হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হয়,
হাইড্রোজেনের সাথে ক্লোরিনে বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়। আবার এই গ্যাসগুলোকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড মানে HF HCl HBr এ পরিণত হয়। এই যে এর সাথে যদি পানির সাথে বিক্রিয়া করি তখন এটা একই অবস্থা হয়ে যাবে। দেখছো যে এটার সাথে পানি বিক্রিয়া করলে কোনো পরিবর্তন না হয়, এটা তখন কি হয়ে যাবে দেখো অ্যাসিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই মানে কি জলীয় অবস্থা বোঝানো হচ্ছে। তাহলে বিক্রিয়া সহ ব্যাখ্যা করা হলো। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ধাতব ধর্ম কি। এখানে X4 আছে, এই যে মৌলগুলো দেওয়া আছে মৌলসীমে ধাতব ধর্ম ব্যাখ্যা করতে হবে। উত্তর হচ্ছে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাই হচ্ছে ধাতব ধর্ম। যে মৌলটা যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। হ্যাঁ, প্রদত্ত মৌলসমূহ এখানে আছে দেখো বিই মানে কি বেরিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, ম্যাগনেসিয়ামের 12 আর ক্যালসিয়ামের হচ্ছে 20। এই মৌলগুলোই তো দেওয়া আছে এখানে উদ্দীপকে দেখো এরকম দেওয়া আছে না, এই যে মৌলগুলো দেওয়া আছে। এখন এই যে এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এত জানা আছে, যেসব মৌল যত সহজ ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম তত বেশি। যেসব মৌলের পারমাণবিক আকার যত বড় তাদের ধাতব ধর্ম তত বেশি। যেসব মৌলের পারমাণবিক আকার যত বড় হবে তাদের কি হবে যোজন ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ তত কম, ফলে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এখানে বেরিলিয়াম বিই যেটা ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে 2s2 আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s2 আছে। এখন এর পর্যায় আছে দ্বিতীয় পর্যায়, এর আছে তৃতীয় পর্যায়, এর আছে চতুর্থ পর্যায়। যেহেতু চতুর্থ পর্যায়ে ক্যালসিয়াম আকারে সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম, তাহলে এখানে সবচেয়ে যার আকার বড় সে হচ্ছে বেরিলিয়াম। এজন্য এটা ক্যালসিয়াম এর জন্য সহজে ইলেকট্রন ত্যাগ করে দেবে সবার আগে। তাহলে এটা সবচেয়ে বেশি ধাতব ধর্ম রয়েছে, তারপরে ম্যাগনেসিয়ামের রয়েছে, তারপরে বেরিলিয়ামের রয়েছে। এটাই ব্যাখ্যা আমাদের করতে হবে এইভাবে। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে Cl2 এবং 2Cl এর মধ্যে দুটি পার্থক্য লেখো। সোডিয়াম এবং এখানে সোডিয়াম প্লাস মানে সোডিয়াম প্রকাশ সোডিয়াম প্লাস এর আকার ছোট কেন ব্যাখ্যা করতে হবে। এখন প্রথম প্রশ্নটা Cl2 এবং 2Cl এর মধ্যে দুটি পার্থক্য। এখন Cl2 হলো একটা অণু, ক্লোরিন অণু, আর এটা আছে ক্লোরিনের দুটি পরমাণু, বিচ্ছিন্ন পরমাণু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দুটি ক্লোরিন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ক্লোরিন 2 অণু গঠন করে, Cl2 অণু গঠন করে। আর এখানে দুইটা ক্লোরিন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এটা অণু গঠন করে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। 2Cl এরকম ভাবে হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য। এরপরে প্রশ্ন হচ্ছে পরের প্রশ্নটা কি যে Na2, এখানে প্রশ্ন হচ্ছে Na2, দেখো প্রশ্ন কি Na এবং Na প্লাস আর কি এর দুটার মধ্যে কোনটা ছোট আর কি ব্যাখ্যা করতে হবে সেটা। এখন সোডিয়াম এর গঠন বিশ্লেষণ করে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2, তাই না, 2s2 2p6 3s1, তিনটা কক্ষপথ আছে। এই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এবং তিনটা কক্ষপথ রয়েছে এরকম। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আর Na প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস। আবার এই সোডিয়াম এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। সোডিয়াম করে কি ওই ইলেকট্রনটা ত্যাগ করলে Na প্লাস হয়ে যায়। তো এখানে আয়নে পরিণত হয়, তখন তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2 এবং 8। ইলেকট্রন বিন্যাস ত্যাগের আগে মানে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এর শক্তিস্তর দুটিতে পরিণত হয়, ফলে Na প্লাস এর আকার ছোট হয়ে আসে। তাই সোডিয়াম অপেক্ষা Na প্লাস এর আকার ছোট। এইভাবে আসলে যদি আসে পরীক্ষা এইভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিচের চিত্রটি পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ দেওয়া আছে। হ্যাঁ, সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে এখানে মাঝখানে কিছু বাদ দিয়ে ক্লোরিন এরকম দিচ্ছে। উক্ত চিত্রের কোন মৌলটির আকার সবচেয়ে বড় হবে ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো এখানে সোডিয়াম এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 হবে, 2s2 হবে, 2p6 3s কত হবে 1। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সব সেম থাকবে, 1s2 2s2 2p6 3s কত হবে, এখানে 2 হবে। আর ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5 হচ্ছে। এখন একটু যদি খেয়াল করি এই প্রত্যেকটা মৌলের পর্যায়ে প্রত্যেকে কিন্তু তৃতীয় পর্যায়ে মৌল। কিভাবে বুঝলাম, এই যে এখানে প্রত্যেক জায়গায় 3 আছে 3 আছে 3 আছে, এভাবে 3 আছে দেখে আমরা বুঝতেছি এটা প্রত্যেকটা মৌলর পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এখন সোডিয়ামের গ্রুপ কত, গ্রুপ প্রত্যেকটার গ্রুপ কিন্তু আলাদা। সোডিয়াম হচ্ছে প্রথম 1 নম্বর গ্রুপের মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল, আর ক্লোরিন হচ্ছে
এখানে 2 আর 5 আছে, 5 তাহলে কত 7, সাথে সাথে আর 10 যোগ করতে হবে। কেন? কারণ এস এও ইলেকট্রন আছে, পি তেও ইলেকট্রন আছে। 17 নম্বর গ্রুপের মৌল। যে সমস্ত মৌলের পর্যায় বেশি তাদের হচ্ছে আকার বড় হয়, কিন্তু যদি পর্যায় সেম হয় তখন হচ্ছে গ্রুপ সংখ্যা দেখতে হয়। গ্রুপ সংখ্যা যার যত কম, গ্রুপ সংখ্যা কম হলে কি হবে? হলে আকার বড় হবে, আকার বেশি হবে। ঠিক আছে, আকার বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে কম গ্রুপ আছে সোডিয়ামে, তাহলে এর আকার সবচেয়ে বড় এদের ভিতরে। ঠিক আছে, এটা এইভাবে ব্যাখ্যা করতে হবে যে প্রদত্ত চিত্রে সোডিয়াম মৌলটির আকার সবচেয়ে বড়। নিচে ব্যাখ্যা করালো। জানা আছে পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহের পারমাণবিক আকার তত হ্রাস পায়। কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনগুলোর শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং পারমাণবিক আকার হ্রাস পেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে কার এটা বেশি কেন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে অবস্থিত। এটা এখানে দেখো ব্যাসার্ধ সহ দেওয়া আছে, কিন্তু এটা দেওয়ার দরকার হচ্ছে না। তোমরা এইভাবে তোমাদের মতো লিখবা, সবচেয়ে বড় সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্লোরিন। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি? ক্লোরিন এবং ফসফরাস এর মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা কম ব্যাখ্যা করো। এখন দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ থেকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যখন সমযোজী যৌগের বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? এখানে মনে করো একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। অক্সিজেনের কি হবে? এরকম প্রথম কক্ষপথে 2টা আছে, তারপরে কক্ষপথে আছে কয়টা? 6টা ইলেকট্রন থাকবে। এরকম এখানে 6টা। তো এখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে আরো 2টা ইলেকট্রন প্রয়োজন। তখন এখানে দুই পাশে 2টা হাইড্রোজেন চলে আসে। তাহলে দেখো এখানে 2টা শেয়ার করলো। এখন তাহলে হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের এই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হয়ে গেল, এই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হলো। আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে তো 2টা রাখলেই সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, হিলিয়ামের মতো হয়ে যাচ্ছে। আর অক্সিজেনের ক্ষেত্রে তো না, অক্সিজেনের 8টা লাগবে, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে, তাহলে এটাও নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন ইলেকট্রন বিন্যাস করে নিয়েছে, ঠিক আছে, তাই সবাই তাহলে সমানভাবে ভাগ করে নেওয়া উচিত। কিন্তু অক্সিজেন আছে ইলেকট্রনের প্রতি লোভ বেশি, লোভ থাকার কারণে সে ইলেকট্রন গুলোকে নিজের দিকে বেশি আকর্ষণ করে নেয়। আকর্ষণ করে নেওয়ার কারণে এটা ডেল্টা নেগেটিভ হয়ে যায়। আর এখানে অক্সিজেনের এই দিকে যেহেতু অক্সিজেনের এইদিকে ইলেকট্রন বেশি হয়ে যায় ঘনত্ব, আর হাইড্রোজেনের দিকে 2টা হাইড্রোজেন স্থান দুই পাশে কমে যায় ইলেকট্রনের জন্য ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, মানে হালকা ধনাত্মক আয়নে পরিণত হয়, এরা হালকা ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ইলেকট্রনের প্রতি লোভ বেশি থাকার কারণে অক্সিজেন কি করেছে? নিজের দিকে ইলেকট্রন মানে টেনে নেছে বা বেশি নিয়ে নেছে, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সে তত ইলেকট্রনের প্রতি লোভ বেশি। ক্লোরিন এবং ফসফরাসের মধ্যে ফসফরাস এই তড়িৎ ঋণাত্মকতা কম। জানা আছে একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার তত কমে যায়, শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার হচ্ছে? ক্লোরিনের হচ্ছে। কিভাবে বুঝলাম? এই যে তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফসফরাসের তড়িৎ ক্রিয়া কত? ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 3p3 হবে, 3p3। আবার ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5। এরা আছে 17তম গ্রুপের মৌল, আর এটা হচ্ছে 13তম গ্রুপের 15তম গ্রুপের মৌল। এখন যেহেতু গ্রুপ সংখ্যা বেশি হলে একই পর্যায়ে কিন্তু সেম, সব দুইটাই কিন্তু সেম পর্যায়, সেটা কত? 3, তৃতীয় পর্যায়ে, তাই না? 3। যদি তৃতীয় পর্যায়ের মৌল মানে পর্যায় যদি সেম হয় তখন আছে গ্রুপ সংখ্যা দেখতে হয়। তাহলে গ্রুপ সংখ্যা যত বেশি হবে তার আকার তত বেশি কম হবে, মানে কম হবে। যদি আকার কম হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তাহলে এখানে ক্লোরিনের হচ্ছে গ্রুপ হচ্ছে 17তম হওয়ার কারণে আকার অনেক ছোট, আর ফসফরাস হচ্ছে এই জন্য এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। ঠিক আছে, এইভাবে লেখাতে হবে। ফ্লোরিন, ফসফরাস এবং ক্লোরিন একই পর্যায়ের মৌল এবং ক্লোরিন ডানে অবস্থিত হয়। ক্লোরিনের আকার ছোট, তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফসফরাসের কম। তারপরে 20 নম্বর প্রশ্ন চলে যায়। এটা হচ্ছে 7ম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী কি একই? উত্তরের পক্ষে যুক্তি দেখো। যোজ্যতা ইলেকট্রন যদি হয় তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখানে 1s2 2s2 2p6 3s2 এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। এর যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে, এর যোজ্যতা ইলেকট্রন 2। আবার ম্যাগনেসিয়ামের যোজনীয় 2,
তাহলে এর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কিন্তু সেম একই, তাই না? এরকম বলা হচ্ছে, দেখো এই যে এরকম, মানে এই শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন এরা ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হয়, এর জন্য যোজনীয় 2, এটাই। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে মাত্র 2টি ইলেকট্রন আছে। জানা আছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যেহেতু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস সর্বশক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাই তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 2 হবে। আবার ম্যাগনেসিয়ামের সর্বস্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের চরিত্র অর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, যৌগ গঠন করে, তাই ম্যাগনেসিয়ামের যোজনীয় 2। তাই এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী উভয় সেম। তারপরে 22 নম্বর প্রশ্ন, যে যোজ্যতা ইলেকট্রন ও যোজনী কাকে বলে? হ্যাঁ, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা আমরা তোমাদের একটু ব্যাখ্যা করি। এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তো এখানে ক্লোরিনের কত হয়? 1s2 2s2 2p 6 3s2 3p কত হবে? 3p হবে 5। শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে? দেখো এখানে মোট 7টি ইলেকট্রন আছে, তার এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? 7 হবে। যোজ্যতা ইলেকট্রন হবে 7, কিন্তু যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে 7 হলো, কিন্তু এখানে যোজনী কত হবে? যোজনীর ক্ষেত্রে তোমরা একটু কি জিনিস খেয়াল করো, যদি যোজ্যতা ইলেকট্রন যদি 1টা হয়, 2 হয়, 3 হয় অথবা 4 হয়, তাহলে তাদের যোজনী হবে এই 1 2 3 4। মনে করো সোডিয়ামের, এই যে সোডিয়ামের যেটা ম্যাগনেসিয়ামের যেটা দেখলাম, শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছিল না, তাহলে যোজ্যতা ইলেকট্রনের 2 আর এর যোজনীয় 2 হবে। সেম ভাবে যদি কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন হয় 1টা, তাহলে তার যোজনী হবে 1। যদি 2টা হয় তাহলে যোজনী 2 হবে। যদি যোজ্যতা ইলেকট্রন 3 হয় তাহলে 3 হবে। 4 হলে 4, যোজনীয় 4 হবে। কিন্তু যদি যোজ্যতা ইলেকট্রন 5 হয়ে যায়, তখন কি হবে? তার যোজনী হবে 8 থেকে এই 5 বিয়োগ করলে যা হবে তাই, এই ক্ষেত্রে 2 হবে। তারপর মনে করো কোন শেষ কক্ষপথে কোন মৌলের 6টি ইলেকট্রন আছে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? এক্ষেত্রে হবে 2, আর এখানে হবে 3। ঠিক আছে, এই যে 8 থেকে 5 বিয়োগ করলে তো 3 থাকে এখানে, ঠিক আছে, এখানে 3 হবে, এখানে 2। 8 থেকে যদি শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, যোজ্যতা ইলেকট্রন 7 হবে, কিন্তু যোজনী হবে 1। 8 থাকলে 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তো সেম ভাবে দেখো এখানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? এখানে 7টা, কিন্তু তাহলে তার যোজনী কত হবে? আমি বলেছি যে যদি 5 6 7 8টা থাকে, তাহলে 8 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে কত হয়? 1 হবে। এভাবে তাদের যোজনী হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 1, কিন্তু যোজ্যতা ইলেকট্রন কত? 7। আশা করি আমরা বুঝতে পেরেছি এটা, তাই না? এভাবে ব্যাখ্যা করতে হবে। তো আমরা জানি অধাতু মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলে, সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে এখানে উপরে থেকে দেখা যায় যে যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন 1 হয়, তার যোজনী হচ্ছে 1, এবং যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 7 হয়, যোজ্যতা হবে 7। এই কারণে অধাতু মৌল ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কিন্তু আলাদা, ভিন্ন। তারপরে 7 নম্বর, পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়? এই যে 16 নমুনা মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। কোন মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। উদাহরণ সালফার, এখানে সালফারের কথা বলেছে, কারণ সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। মৌলের একাধিক যোজ্যতা তথা পরিবর্তনশীল যোজনী রয়েছে। মৌলটি এক্স মৌলটি হচ্ছে সালফার, কেননা সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। এখন সালফার দেখো পরিবর্তনশীল যোজ্যতা কেন প্রদর্শন করে? কারণ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস কিরকম হয়? এরকম হয়, এইভাবে 16 যার এর পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p 6 হয়, 3s2 3p কত হবে? 4 হবে, এরকম। কিন্তু এটাকে যদি আমরা xyz এরকম আকারে লিখতে চাই, তাহলে দেখো এরকম হয়, এইভাবে 1s2 2s2 2p 6 3s2 3px 3py 3pz এরকম আছে, তাই না? এখন এরকম যদি থাকে তাহলে কি হয়ে যায়? এখানে 2টা ইলেকট্রন চলে যাবে, এখানে 2টা ইলেকট্রন চলে যাবে, সরি একটা, এখানে প্রথমে এরকম হবে, প্রথমে এখানে একটা হবে, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, আর একটা ইলেকট্রন এখানে 4টা আছে, তাহলে এখানে 2টা হয়ে যাবে, তখন এইভাবে হবে। এইভাবে এদের বিজোড় ইলেকট্রন তাহলে কয়টা হচ্ছে? এই ক্ষেত্রে এদের বিজোড় ইলেকট্রন হচ্ছে 2, তার মানে এর যোজনী হচ্ছে 2। কিন্তু যদি এটাকে উত্তেজিত করা হয়, মানে তাপ দেওয়া হয়, তখন ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। দেখো এই যেরকম হয়, ex এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে pz এর, আর তখন 3d তে চলে যায় একটা ইলেকট্রন। তো 3d তে ইলেকট্রন চলে গেলে এদের যোজনী কত হয়ে যায়? তখন 1 2 3 4, হ্যাঁ 4 হয়ে যায় যোজনী।
আবার যদি আরো উত্তপ্ত করা হয়, আরো তাপ দেওয়া হয়, তখন এই যে ডি অরবিটালে, হ্যাঁ, ডি এক্স ওয়াই, ডি জেড ওয়াই, জি, এখানে আরো একটা ইলেকট্রন করে চলে যায়। এই যে কোথা থেকে যায়, এই দেখো এই অবস্থায়, এই যে এখানে মানে এইখানে যত প্রথমবার যত উত্তেজিত হয় তখন কিন্তু এস অরবিটাল থেকে ইলেকট্রন যায় না, কিন্তু আরো উত্তেজিত করলে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যায়। দেখো এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়, বিজোড় 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 আছে, তাহলে যোজনী কত হবে 6। স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী 2 হলেও উত্তেজিত অবস্থায় যোজনী 4 6 হয়। এর জন্য এর কি করে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপরে যৌগমূলক কাকে বলা হয়? +1 চার্জ বিশিষ্ট একটি ক্ষারীয় যৌগমূলক এবং -2 ক্ষারীয় বিশিষ্ট একটি অম্লীয় যৌগমূলকের যোজনী কত, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। এটা ব্যাখ্যা করব। দেখো তার আগে প্রথমে বুঝবো যে যৌগমূলক কাকে বলা হয়। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। দেখো আমি তোমাদেরকে বলি, মনে করো NH4 আছে, NH4, এটা NH4+, এটাকে দেখতে তো মনে হচ্ছে দেখো যৌগ, কিন্তু এরা আবার মৌলের মতো আচরণ করে। যেমন এরা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে কি ইলেকট্রন ত্যাগ করা কার ধর্ম? এটা যৌগের ধর্ম না, এটা আছে মৌলের, তাই না? যদি কোনো যৌগ, এই যৌগমূলক, এই জন্য এদেরকে যৌগমূলক বলা হয়। এরা দেখতে যৌগের মতো, কিন্তু এরা ইলেকট্রন ত্যাগ করে আবার মৌলের মতোই আচরণ করে, ঠিক আছে? এটা তো এখানে যৌগমূলকের সাধারণত চার্জযুক্ত হয়ে থাকে। হ্যাঁ, যৌগমূলক সাধারণত চার্জযুক্ত হয়ে থাকে। +1 চার্জযুক্ত একটা ক্ষারীয় মূলক হলো অ্যামোনিয়াম, যেটার সংকেত আমরা যেখানে লিখলাম অ্যামোনিয়াম, ঠিক আছে? আর এই যে NH4+, আর -2 চার্জযুক্ত একটি অম্লীয় যৌগমূলক হলো সালফেট, এই যে SO4 2-। তো এখানে আমরা জানি চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী সবসময় কি হবে? ধনাত্মক হবে। চার্জের সেই সংখ্যাটি হচ্ছে যৌগমূলকের যোজনী। সুতরাং এই যে NH4+, এর যোজনী হবে +1 এবং যোজনী হবে 1, ঠিক আছে? চার্জ হবে +1 এবং যোজনী হবে 1। এটা চার্জ হচ্ছে -2, কিন্তু যোজনী হবে 2। এরপরে 25 নম্বর, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে কি ধরনের বন্ধন বিদ্যমান? ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে? এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হবে। তাই এখানে শেষ কক্ষপথে কয়টা? দুইটা ইলেকট্রন আছে। আবার ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের জন্য তার আরেকটা ইলেকট্রনের প্রয়োজন। এখন ক্লোরিন কি করবে? একটা ক্যালসিয়ামের কি একটা ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি করবে? ক্যালসিয়াম 2+ এ পরিণত হবে। আর ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে Cl2- এ পরিণত হবে, ঠিক আছে? এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে? ক্যালসিয়াম এবং দুইটা হচ্ছে ক্লোরিন, আর এই পাশে Cl2+ আর 2Cl, তাহলে এখানে কি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, Cl2 হয়ে যায়। দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্যালসিয়ামের যোজনী কত? 2, আর এর যোজনী কত? 1। তো গঠনের সময় এই 1 চলে যাবে এর কাছে, তাহলে Ca1 হয়ে যায়, আর এই দুইটা চলে যাবে এই ক্লোরিনের কাছে, তাহলে Cl2 হয়ে যাবে। তো 1 থাকলে ওই 1 কে আর দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে ক্যালসিয়াম Cl2 ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যায়। পরেরটা এইভাবে তো ব্যাখ্যা করা হয়েছে আর কি। এখানে দেখানো হয়েছে যে এখানে ক্যালসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, দুইজন ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হলো, আর এরা হচ্ছে Cl- এ পরিণত হলো। এটা তোমরা চিত্র না দিলেও কোনো সমস্যা নেই। এরপর 26 নম্বর, সমযোজী বন্ধন কাকে বলা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে কি কি ধরনের বন্ধন রয়েছে তা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? কি কি বন্ধন আছে সেগুলো দেখাতে হবে। এখন সমযোজী বন্ধন, বহিস্থ স্তরে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে 3 ধরনের বন্ধন রয়েছে, ঠিক আছে? 3 ধরনের বন্ধন রয়েছে। একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, এবং আরেকটা আছে আয়নিক বন্ধন। তোমাদের একটু খেয়াল করে দেখাই, হ্যাঁ। এই যে অ্যামোনিয়া কিভাবে গঠিত হয়? যে অ্যামোনিয়া NH3, প্রথমে NH3 গঠিত হয়। কিভাবে গঠিত হলো? এখানে শেষ কক্ষপথে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেনের মোট আছে 7টা, তার দুইটা চলে গেল, আর থাকলো 5টা, একটা দুইটা, হ্যাঁ, 3টা 4টা, এই 5টা। এখন এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 3টা হাইড্রোজেনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করে। একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো, ঠিক আছে? এখানে দেখো, এখানে এই যে হাইড্রোজেন আছে প্রত্যেক জায়গায়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন হয়ে গেছে। একইভাবে এখন নাইট্রোজেনের কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এইভাবে NH3 অনুগঠিত হলো, ঠিক আছে? সমস্যা নাই। কিন্তু NH4
প্লাস কিভাবে গঠিত হয়। এখন এখানে একটা হাইড্রোজেন লাগবে, এমন একটা হাইড্রোজেন যার একটা ইলেকট্রন আগে থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন আছে তো একটা মাত্র, সে যদি ইলেকট্রনটা যদি দিয়ে দেয়, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে এটা কি হয়ে যাবে, H প্লাসে পরিণত হলো। এখন এই যে এই জায়গা যদি এসে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, হাইড্রোজেন প্লাস এসে যুক্ত হবে, এখানে কি যুক্ত হবে, H প্লাস এসে যুক্ত হবে। কেন H প্লাস লাগবে, কারণ যদি হাইড্রোজেন আসে তাহলে তো তার আরো একটা ইলেকট্রন শেয়ার করে, তখন তো ইলেকট্রন 9টা হয়ে যায়, 9টা তার হতে পারবে না, 8টা হতে হবে। এই জন্য এমন একটা হাইড্রোজেন আসতে হবে H প্লাস। এই H প্লাসে কিন্তু হাইড্রোজেন নাই, দেখো হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা, একটাই যদি সে দান করে দেয় তাহলে তো আর কোনো ইলেকট্রন থাকে না। এই যে H প্লাস হাইড্রোজেনের অরবিটাল আছে শুধুমাত্র, কিন্তু এর কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন নাই, এভাবে এখানে এসে যুক্ত হচ্ছে, তখন এটা হয়ে যাবে NH4 প্লাস হয়ে যাবে। এবং এটাকে তখন বলা হয়, এই যে একটা H প্লাস আছে এর সাথে যৌগ গঠন করলো, তখন তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়, তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন ছিল, এখানে এই যে সে মুক্তজোড় ইলেকট্রন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের দরকার হয়, আর এমন একটা হাইড্রোজেনের প্রয়োজন হবে এখানে, এমন একজনকে, মানে এখানে হাইড্রোজেন লাগছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকতে পারে, এমন একজনকে লাগবে যার একদম খালি অরবিটাল রয়েছে। যেমন এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকার কথা, কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার কারণে এরকম আছে, একদম সেই সারশূন্য অবস্থায় আছে, কোনো ইলেকট্রন এখানে নেই, এরকম জিনিসের প্রয়োজন হবে, ঠিক আছে। এটাই বলবে যে আমার তো এরকম বেশি অতিরিক্ত দুটো ইলেকট্রন আছে আর তোমার তো কিছু নেই, আসো আমরা একটা যৌগ গঠন করি, এরকম। এটা এখন হয়ে গেছে কি, NH প্লাসে পরিণত হয়ে গেছে, NH4 প্লাস, মানে একটা ইলেকট্রন এটি ত্যাগ করার মতো ক্ষমতা অর্জন করেছে, যেহেতু একটা ত্যাগ করেছে, এখন ওই যে ত্যাগকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করবে, ইলেকট্রনটা ত্যাগ করলো, তাই না, ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে একটা ক্লোরিন এসে, তাহলে এটা ক্লোরিন এসে যৌগ গঠন, মানে ক্লোরিন এসে কি করলো, ইলেকট্রন গ্রহণ করে আয়নিক যৌগ গঠন করলো। তার মানে 3 ধরনের যৌগ গঠন, মানে বন্ধন আছে, এটা সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন আর আয়নিক বন্ধন, 3 ধরনের বন্ধন এখানে রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমি যতটুকু বিশ্লেষণ করলাম, এখান থেকে তোমরা একটু পড়ে নিও। এখন এখানে দেখো HA1 এবং B17 রয়েছে, হলুদের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ব্যাখ্যা করতে হবে ডায়াগ্রামের মাধ্যমে, ঠিক আছে। এখন এখানে যে মৌলটা রয়েছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, মানে যেহেতু পারমাণবিক সংখ্যা 1, আর এটা হচ্ছে ক্লোরিন, যেহেতু এখানে ক্লোরিন পারমাণবিক সংখ্যা যেহেতু 17 এর জন্য। এখন ইলেকট্রন বিন্যাস করলাম, এখানে হাইড্রোজেনের 1s1 আর এর হচ্ছে এরকম হয় 3s2 3p5 হলো। এখন হাইড্রোজেনের যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, আবার ক্লোরিনের যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, তাই ক্লোরিনের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, এজন্য গ্রহণ করবে, এজন্য উভয় পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে, ফলে হাইড্রোজেনের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো স্থিতিশীল ইলেকট্রন কাঠামো গঠন করবে, এবং ক্লোরিন কিন্তু আর্গনের মতো কাঠামো গঠন করবে। খেয়াল করো, ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাতে হয়, এখানে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তারপরে আছে কয়টা, 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরো এর 7টা ইলেকট্রন রয়েছে, এই 7টা ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষপথ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই একটা 7টা। আর এখানে আসে তাহলে একটা ক্লোরিন, এবার এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তো এটা ক্লোরিন, এখানে আসবে একটা হাইড্রোজেন, এসে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে না, সেই ইলেকট্রনটা শেয়ার করবে, এখানে একটা ক্লোরিনের ইলেকট্রন আছে, আবার একটা হাইড্রোজেন আসলো এখানে, হ্যাঁ, হাইড্রোজেন এসে কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রনটা শেয়ার করলো, এটা মনে করো ক্লোরিনের ইলেকট্রন, আর এখানে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন এসে হাইড্রোজেন ইলেকট্রনটাও শেয়ার করবে, এভাবে ক্লোরিনের শেষ কক্ষপথ দেখো 8টা হয়ে যাচ্ছে, আর এই যে হাইড্রোজেন তারও কিন্তু শেষ কক্ষপথ 2টা হয়ে যাচ্ছে, তাহলে 2টা হয়ে গেলে এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তখন হিলিয়ামের মতো হয়ে যাবে, আর এই আর্গনের এই যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তখন আর্গনের মতো হয়ে যাবে, তাহলে দুইজনই নিষ্ক্রিয় হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে গেলে এরা সংসার করতে থাকবে, ঠিক আছে, এরকম। এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যামোনিয়া NH3 যৌগদের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় এবং যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। ম্যাগনেসিয়াম মানে আয়নিক যৌগ গঠন করে, কেন এটা, আচ্ছা। এইবার এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড এর ভিতরে ম্যাগনেসিয়াম আছে ধাতু, আর অক্সিজেন আছে অধাতু। ধাতু এবং অধাতু যখন যৌগ গঠন করবে তখন অবশ্যই আয়নিক যৌগ গঠন করবে। ধাতব যৌগ কখনো সমযোজী বন্ধন গঠন করে না, ঠিক আছে, কিন্তু যারা আছে অধাতু তারা সমযোজী এবং আয়নিক দুইটাই গঠন করে। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ, এটি পানিতে দ্রবীভূত হবে, কারণ কি এটা পানি একটা পোলার যৌগ, তাই না,
আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন পানির ধনাত্মক ঋণাত্মক চার্জ দ্বারা আকর্ষিত হয়। পানিতে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ যোগ করা হয় তখন পানির অণুর ধনাত্মক অংশ। খেয়াল কর পানির ভিতরে পানি থাকে এরকম, ও এখানে ডেল্টা নেগেটিভ থাকে, আর এই যে সামান্য আর কি, আর এখানে এইচ প্লাস থাকে, হ্যাঁ এইচ ডেল্টা পজিটিভ, এখানেও ডেল্টা পজিটিভ থাকে, আর এখানে কত হবে ডেল্টা নেগেটিভ এরকম থাকে। এখন ম্যাগনেসিয়াম কিরকম থাকে, Mg2+, আর হচ্ছে O2- এরকম থাকে। তো এই যে ম্যাগনেসিয়াম, এই যে দেখো এখানে পানির ক্ষেত্রে যে ঋণাত্মক আয়ন কোনটা, অক্সিজেন, এর সাথে ম্যাগনেসিয়ামের এক প্রকার বন্ধন তৈরি হয় Mg2+, এর কারণ এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক। আর হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেনের ধনাত্মক আর ঋণাত্মক কারণে এর সাথে একটা বন্ধন তৈরি হয়। এর জন্য এরা পানিতে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এই ইসের ক্ষেত্রে এরকম কোনো ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি হয় না, বুঝছো? এই যে অ্যামোনিয়া NH3 একটি সমযোজী যৌগ এবং এটি পানিতে অদ্রবণীয়। NH3 অণুতে আয়নিক যৌগের মতো ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সৃষ্টির কোনো সুযোগ নেই, এজন্য NH3 পানিতে অদ্রবণীয়। বুঝতে পেরেছো তাই না? আশা করা যায়। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আচ্ছা, পরের প্রশ্নটা করছে কি যে ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ কেন গঠন করে? কারণ গঠন করে কেন, ম্যাগনেসিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকায় ইলেকট্রন শেয়ার বা গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্ণ করতে পারে না। হ্যাঁ, এরা ইলেকট্রন ত্যাগ করতে হবে। ম্যাগনেসিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো দুইটা। যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের জন্য আরো 6টা ইলেকট্রন প্রয়োজন হবে। 6টা ইলেকট্রন সে তো আর 6টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। 6টা ইলেকট্রন গ্রহণ করা যতটা সহজ, তার চেয়ে সহজ হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। এই জন্য সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে। ঠিক আছে, মনে করো একটা লোকের কাছে আছে হচ্ছে 1 লাখ টাকা হতে 1 টাকা কম আছে, তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? মনে করো তাহলে সে 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সে কি 99,999 টাকা কাউকে দান করে দিতে পারবে 1 লাখ টাকা আরেকজনকে দেওয়ার জন্য, তাই না? তাহলে যুক্তিসম্মত হবে সে গ্রহণ করবে। আবার একটা লোকের 1 টাকা আছে, আর ও যদি আরেকজনকে 1 টাকা দিয়ে দেয় তাহলে তার তো 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, এই জন্য কম টাকা থাকলে সে দিয়ে দেবে এরকম। হ্যাঁ, ইলেকট্রন শেয়ার। কিন্তু ম্যাগনেসিয়াম পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে বা কক্ষপথে 2টি ইলেকট্রন সহজে ত্যাগ করে অষ্টক পূর্ণ করতে পারে, তাই ম্যাগনেসিয়াম কেবল আয়নিক যৌগ গঠন করে, এখানে সমযোজী যৌগ গঠন করে না। 19 নম্বর, গ্রাফাইটে ইলেকট্রনিক পরিবাহী বলা হয় কেন? আর একটা প্রশ্ন আছে KF, হ্যাঁ, পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, ব্যাখ্যা করো কেন করে না? যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ। কার্বন কার্বন পরমাণু যখন গ্রাফাইট অণুর আকারে সজ্জিত হয় তখন তার 3টি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং অন্য ইলেকট্রনটি মুক্ত থাকে। এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাই গ্রাফাইটকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। আর এখানে পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কি? তো দেখো এখানে খ নম্বরে বলতেছে যে পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কারণ কঠিন অবস্থায় এর কোনো আয়ন তৈরি হয় না। ঠিক আছে, এই যে কঠিন অবস্থায় KF আছে এরকম, তাই না? কঠিন অবস্থায় এরা আয়নিত থাকে না, যখন পানির মধ্যে দেওয়া হয় তখন K+ আর F- এ পরিণত হয়। আর পানির ভিতরে কি থাকে, এই যে ডেল্টা, আমরা দেখলাম যে 2 ডেল্টা মাইনাস, আর কি থাকে H+ থাকে, ডেল্টা পজিটিভ, এখানেও ডেল্টা পজিটিভ। এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, এই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, এভাবে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু কঠিন অবস্থার ভিতরে এরা বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় এরা আয়নিত হয় না। এরপরে 30 নম্বর প্রশ্ন বলছে মরিচাবিহীন ইস্পাত বলতে কি বোঝায়? কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন, ব্যাখ্যা করো। এখন দেখো, মরিচাবিহীন ইস্পাত হলো একটি সংকর ধাতু। এতে 74% লোহা, 18% হচ্ছে ক্রোমিয়াম এবং 8% নিকেল বিদ্যমান থাকে। 8%। এর মধ্যে নিকেল স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে এবং ক্রোমিয়ামের মরিচা প্রতিরোধ করে। এটি ছুরি, কাঁচা চামচ, পাকা ঘরের সিঙ্ক, তারপরে রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। আর এখন বলছে যে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? কারণ সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম হচ্ছে কার্বনের উপরে অবস্থিত, এজন্য অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায় না। তো এটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। দেখো, কার্বন একটি মধ্যম শক্তির বিজারক। কার্বন জিঙ্ক এবং সক্রিয়তা ক্রমে জিঙ্কের নিচে অবস্থিত সকল ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতুকে মুক্ত করতে পারে, কিন্তু কার্বন বিজারণ দ্বারা জিঙ্কের উপরে ধাতু সমূহের লবণের বিজারণ সম্ভব নয়, কেননা এরা নিজেরাই কার্বন অপেক্ষা
অধিক শক্তিশালী বিজারক। সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতু জিঙ্কের উপরে অবস্থিত এবং অ্যালুমিনিয়াম ধাতু কার্বন অপেক্ষা শক্তিশালী বিজারক, তাই কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা সম্ভব নয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় থেকে যত রকমের দৃশ্যপটবিহীন যত রকম প্রশ্ন ছিল সব রকম প্রশ্নের উত্তর করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দৃশ্যপট নির্ভর যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখবো। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।